2022 সালের জুন মাস স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় একটি আন্তর্জাতিক ফোরাম। ইউরোপের কূটনীতিকরা একটা প্রশ্ন বারবার করছিলেন ভারতের বিদেশমন্ত্রীকে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু ভারত কেন নিরপেক্ষ থাকছে? মাইক্রোফোনটা হাতে নিয়ে শান্ত গলায় বললেন, ইউরোপকে এবার এই মানসিকতা থেকে বের হতে হবে যে ইউরোপের সমস্যা মানেই গোটা পৃথিবীর সমস্যা, কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রান্তের সমস্যা ইউরোপের সমস্যা নয়। Europe has to grow out of the mindset that Europe's problems are the world's problems. মুহূর্তের মধ্যে পুরো হলরুমে একটা পিন পতন নীরবতা নেমে এলো। এই একটা মাত্র বাক্য, যা পরের কয়েক বছর ধরে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে বারবার প্রতিধ্বনিত হয়েছে। এমনকি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ নিজে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে এই উক্তিটি টেনে এনে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এই মানুষটার কথায় যুক্তি আছে। এই মানুষটার নাম এস জয়শঙ্কর। ৩৮ দীর্ঘ বছর ধরে বিদেশ মন্ত্রণালয়ের অন্দরে কাজ করা একজন খাঁটি ক্যারিয়ার কূটনীতিক। আমলাতন্ত্রের সেই চেনা গণ্ডি পেরিয়ে যিনি আজ ভারতের বিদেশমন্ত্রী। তিনি আসলে একটি নতুন যুগের, নতুন ধরনের ভারতীয় কূটনীতির জীবন্ত প্রতীক, যে কূটনীতি আর আগের মতো সবসময় বিনয়ী হয়ে মাথা নিচু করে থাকে না, যা নিজের সিদ্ধান্তের জন্য কারো কাছে অনর্থক ক্ষমা চায় না, বরং পশ্চিমা পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে একদম সমান স্তরে দাঁড়িয়ে নিজের স্বার্থের কথা বুক ফুলিয়ে বলতে জানে। বিন্দুর আজকের এই গল্প এই মানুষটাকে নিয়ে, কিভাবে একজন আমলা হয়ে উঠলেন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, এবং কিভাবে তার কূটনৈতিক ভাষা ভারতের আন্তর্জাতিক পরিচয়কে নতুন করে সংজ্ঞায়িত করেছে। 1955 সালের 9 জানুয়ারি দিল্লিতে জন্ম নিলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তামিল হিন্দু পরিবার, কিন্তু এই পরিবারটা সাধারণ ছিল না। তার বাবা কে সুব্রহ্মণ্যম ছিলেন ভারতের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কৌশলগত বিশেষজ্ঞদের একজন আমলা, একজন প্রতিরক্ষা বিশ্লেষক, যাকে অনেকে ভারতের পারমাণবিক নীতি এবং জাতীয় সুরক্ষা চিন্তাধারার অন্যতম স্থপতি বলে মনে করেন। ছোট্ট জয়শঙ্কর বড় হয়েছেন এমন একটা পরিবেশে যেখানে ডিনার টেবিলে আলোচনা হতো কৌশলগত ভূরাজনীতি নিয়ে, পারমাণবিক প্রতিরোধ তত্ত্ব নিয়ে, আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নিয়ে। এই পারিবারিক পরিবেশ তার চিন্তাধারায় গভীর ছাপ রেখেছে। তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে রসায়নে স্নাতক হলেন। একটা অপ্রত্যাশিত বিষয় নির্বাচন, যা পরে তিনি ছেড়ে দিলেন আন্তর্জাতিক সম্পর্কের পথে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর, তারপর আন্তর্জাতিক সম্পর্কে এমফিল এবং পিএইচডি। তার গবেষণার বিষয় ছিল পারমাণবিক কূটনীতি, যা পরে তার কর্মজীবনে অত্যন্ত প্রাসঙ্গিক প্রমাণিত হয়েছিল। 1977 সালে তিনি যোগ দিলেন ভারতীয় বিদেশ সার্ভিসে। জয়শঙ্করের কূটনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল মস্কোতে 1979 থেকে 1981 সাল। তরুণ কূটনীতিক রুশ ভাষা শিখলেন, সোভিয়েত ইউনিয়নের রাজনীতি বুঝলেন একদম ভেতর থেকে। এই অভিজ্ঞতা তাকে পরে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বুঝতে এবং পরিচালনা করতে গভীরভাবে সাহায্য করেছে। তার পরের কয়েক দশক জয়শঙ্কর বিভিন্ন দেশে কাজ করেছেন। প্রতিটা পোস্টিং তাকে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি বুঝতে সাহায্য করেছে। 2000 সালে জয়শঙ্কর প্রথমবার রাষ্ট্রদূত হলেন চেক প্রজাতন্ত্রে, তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে। তারপর 2007 সালে সিঙ্গাপুরে হাই কমিশনার হলেন। কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় এলো পরে। 2009 থেকে 2013 সাল চীনে ভারতের রাষ্ট্রদূত। এই সময়ে জয়শঙ্কর চীনের রাজনৈতিক চিন্তাধারা এবং কূটনৈতিক কৌশল গভীরভাবে বুঝেছিলেন, যে বোঝাপড়া পরে তার বিদেশমন্ত্রী হিসেবে চীন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপর 2013 থেকে 2015 সাল আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত। ওবামা প্রশাসনের সময় কাজ করার সময় তিনি ভারত আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। এই সময়ের আগেও তিনি একটা ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে যুক্ত ছিলেন, ভারত আমেরিকা পারমাণবিক চুক্তির আলোচনায়। এই চুক্তি ভারতকে আন্তর্জাতিক পারমাণবিক বাণিজ্যে একটি বিশেষ মর্যাদা দিয়েছিল, যা দশকের পর দশক ধরে আলোচনার বিষয় ছিল। 2015 সালে জয়শঙ্কর হলেন ভারতের পররাষ্ট্র সচিব, একজন কূটনীতিকের জন্য সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এই সময় তিনি নেইবারহুড ফার্স্ট নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে। কিন্তু 2018 সালে অবসর নেওয়ার পরে তার জীবনে একটা অপ্রত্যাশিত মোড় এলো। তিনি টাটা সন্সে যোগ দিলেন, গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট হিসেবে। একজন আমলা থেকে কর্পোরেট জগতে, এটা ছিল একটা অস্বাভাবিক পদক্ষেপ। কিন্তু এই অধ্যায় বেশি দিন স্থায়ী হল না। 2019 সালের মে মাস নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন এবং তার মন্ত্রিসভায় একটা চমকপ্রদ নাম এলো, এস জয়শঙ্কর, একজন অবসরপ্রাপ্ত আমলা।
যিনি কখনো নির্বাচনে দাঁড়াননি, কখনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন না, হলেন ভারতের বিদেশ মন্ত্রী। তাকে রাজ্যসভায় মনোনীত করা হলো গুজরাট থেকে এবং তারপর তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলো। এই নিয়োগ ইতিহাসে একটা বিশেষ তাৎপর্য রাখে। নটবর সিংয়ের পরে তিনি দ্বিতীয় ক্যারিয়ার কূটনীতিক যিনি বিদেশমন্ত্রী হলেন, কিন্তু তিনি প্রথম মানুষ যিনি পররাষ্ট্র সচিব এবং বিদেশমন্ত্রী দুটো পদেই দায়িত্ব পালন করলেন। এই দ্বৈত অভিজ্ঞতা তাকে একটি বিশেষ সুবিধা দিল। তিনি জানতেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে কি আশা করা হয়। মোদী সরকার চেয়েছিল এমন একটা বিদেশমন্ত্রী যিনি জটিল আন্তর্জাতিক পরিস্থিতি গভীরভাবে বোঝেন, কিন্তু একই সাথে রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। জয়শঙ্কর এই দুটো গুণের এক বিরল সমন্বয়, একজন আমলার বিশ্লেষণী ক্ষমতা এবং একজন রাজনীতিকের যোগাযোগ দক্ষতা। 2024 সালে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও জয়শঙ্কর আবার বিদেশমন্ত্রী হলেন এবং তিনি এখন ভারতের ইতিহাসে দীর্ঘ সময় ধরে এ পদে একক দায়িত্বে থাকা মন্ত্রী। জয়শঙ্করকে বোঝার জন্য তার লেখা বই দ্য ইন্ডিয়া ওয়ে পড়া জরুরি। 2020 সালে প্রকাশিত এই বইয়ে তিনি তার কূটনৈতিক দর্শনের মূল ভিত্তিগুলো ব্যাখ্যা করেছেন। তার কেন্দ্রীয় ধারণা কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত কোনো একটা শক্তি জোটের সাথে স্থায়ীভাবে আবদ্ধ থাকবে না। আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখবে, কিন্তু একই সাথে রাশিয়ার সাথেও সম্পর্ক রাখবে। চীনের সাথে প্রতিযোগিতা করবে, কিন্তু একই সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। এই দর্শনের পেছনে একটা ব্যবহারিক যুক্তি আছে। একটা বহুমাত্রিক বিশ্বে যেখানে ক্ষমতার কেন্দ্র একটা নয় বরং অনেকগুলো, ভারতের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা হয় যখন সে প্রতিটা শক্তির সাথে সম্পর্ক রাখে, কোনো একটার সাথে একচিটিয়াভাবে আবদ্ধ না হয়ে। এই দর্শনের সবচেয়ে স্পষ্ট প্রকাশ দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। পশ্চিমা দেশগুলো চেয়েছিল ভারত রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিক। জয়শঙ্কর বারবার বলেছেন ভারত রাশিয়ার সাথে দশকের পর দশকের প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক একদিনে ছিন্ন করতে পারে না, এবং রাশিয়ার সস্তা তেল কেনার সিদ্ধান্তকে তিনি ভারতের অর্থনৈতিক স্বার্থের যৌক্তিক সিদ্ধান্ত বলে রক্ষা করেছেন। একই সময় তিনি যুক্তি দিয়েছেন ইউরোপ নিজেও রাশিয়া থেকে জ্বালানি কেনে, তাহলে ভারতকে সমালোচনা করার নৈতিক ভিত্তি কোথায়? এই যুক্তি অনেক ইউরোপীয় কূটনীতিককে নিরুত্তর করে দিয়েছিল। জয়শঙ্করের জনপ্রিয়তার একটা বড় কারণ তার যোগাযোগের ধরন। তিনি কূটনৈতিক ভাষায় কথা বলেন না, যা অস্পষ্ট এবং ব্যর্থবোধক। তিনি সরাসরি যুক্তিনির্ভর এবং প্রায় তীক্ষ্ণ ভাষায় উত্তর দেন। পাকিস্তান প্রশ্নে জয়শঙ্কর বারবার স্পষ্ট ভাষায় বলেছেন সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। চীনের সাথে ভারতের সম্পর্ক জোটে, সীমান্ত বিরোধ, 2020 সালে গালওয়ান সংঘাত, কিন্তু একই সাথে বিশাল বাণিজ্যিক সম্পর্ক। জয়শঙ্কর এ জটিলতাকে অস্বীকার করেন না। তিনি বলেছেন আমাদের চীনের সাথে একটা কঠিন সম্পর্ক আছে এবং আমরা এটা সামলাতে সম্পূর্ণ সক্ষম। সমস্যা স্বীকার করা কিন্তু আতঙ্কিত না হওয়া, এটাই তার কূটনৈতিক ভাষার একটা বৈশিষ্ট্য। 2025 সালে ব্রাসেলসে একটা ফোরামে জয়শঙ্কর তার সেই বিখ্যাত উক্তিটা নিয়ে আবার প্রশ্নের মুখে পড়লেন। তিনি ব্যাখ্যা করলেন তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের দৃষ্টি আকর্ষণ করা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দিকে, যে অঞ্চলগুলো জ্বালানি এবং খাদ্যের মূল্য বৃদ্ধিতে একই সময় ভুক্তভোগী হচ্ছিল। এই ব্যাখ্যা দেখায় জয়শঙ্করের আক্রমণাত্মক ভাষার পেছনে একটা সুসংগঠিত যুক্তিও আছে, যা শুধু আবেগের বশে নয়। জয়শঙ্করের ব্যক্তিগত জীবনেও একটা আন্তর্জাতিক চরিত্র আছে। তার স্ত্রী কিয়োকো জয়শঙ্কর জাপানি বংশোদ্ভূত। তাদের 2 পুত্র এবং 1 কন্যা, ধ্রুব, অর্জুন এবং মেধা। ধ্রুব জয়শঙ্কর নিজেও একজন পরিচিত বিদেশনীতি বিশ্লেষক, যিনি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কাজ করেছেন। জয়শঙ্করের ভাই সঞ্জয় সুব্রহ্মণ্যম একজন বিশ্বখ্যাত ইতিহাসবিদ, যিনি বিশ্ব ইতিহাস এবং উপনিবেশবাদ নিয়ে গবেষণা করেন। এই পরিবারের প্রতিটা সদস্য নিজস্ব ক্ষেত্রে আন্তর্জাতিক পরিচিতি গড়ে তুলেছেন, যা দেখায় এই পরিবারে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের একটা ঐতিহ্য আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে। জয়শঙ্করের ব্যক্তিগত জীবনে তুলনামূলকভাবে প্রাইভেট। তিনি পাবলিক প্ল্যাটফর্মে নিজের পরিবার নিয়ে খুব বেশি কথা বলেন না, পেশাদার দূরত্ব বজায় রাখেন। জয়শঙ্করের প্রশংসার পাশাপাশি একটা ন্যায্য এবং সম্পূর্ণ ছবি তুলতে গেলে সমালোচনার দিকটাও দেখা প্রয়োজন। কিছু বিশ্লেষক বলেন জয়শঙ্করের আক্রমণাত্মক ভাষা প্রকৃত কূটনীতির চেয়ে বেশি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রচারণার জন্য তৈরি। তার তীক্ষ্ণ উত্তরগুলো ভারতের ভেতরে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন এই ভাইরাল মুহূর্তগুলো কি বাস্তবিক কূটনৈতিক ফলাফল বয়ে আনে, নাকি শুধু আবেগের প্রদর্শনী? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বহুবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কাশ্মীর, ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা, সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্ন তুলেছে। জয়শঙ্কর এই প্রশ্নগুলোকে সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে প্রত্যাখ্যান করেন
এবং প্রায় পশ্চিমা দেশগুলোর নিজেদের ইতিহাসের সমালোচনা করে পাল্টা জবাব দেন, যেমন উপনিবেশবাদ বা তাদের নিজ দেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রশ্ন তোলা। এই কৌশল কার্যকর হতে পারে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলে এটা প্রকৃত প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার একটা উপায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষতা নিয়ে সমালোচকরা প্রশ্ন তোলেন। এটা কি সত্যিকারের কৌশলগত স্বায়ত্তশাসন, নাকি এটা মূলত একটা দেশের আক্রমণাত্মক যুদ্ধকে অর্থনৈতিকভাবে সুবিধা নেওয়ার একটা সুবিধাজনক অবস্থান? ইউক্রেনের পক্ষ থেকে এবং কিছু পশ্চিমা বিশ্লেষক থেকে এই সমালোচনা এসেছে যে ভারত সস্তা রাশিয়ান তেল কিনে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, যা আক্রমণকারী রাষ্ট্রকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ সরবরাহ করছে। জয়শঙ্কর এ সমালোচনার জবাবে ধারাবাহিকভাবে বলেছেন, প্রতিটা দেশ তার নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং ভারতের অগ্রাধিকার তার নিজের জনগণের জ্বালানি সুরক্ষা। ভারতের ভেতরে বিরোধী দলগুলো মোদী সরকারের বিদেশ নীতির সমালোচনা করেছে, বিশেষত প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি নিয়ে। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপের সাথে বিভিন্ন সময়ে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন উঠেছে। এ সমালোচকরা বলেন, নেইবারহুড ফার্স্ট নীতি কাগজে ভালো শোনায়, কিন্তু বাস্তবায়নে ভারত প্রায়ই প্রতিবেশী দেশগুলোর জনমতকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। জয়শঙ্করের গল্প শুনলে একটা প্রশ্ন থেকে যায়, তার তীক্ষ্ণ ভাষা, তার আত্মবিশ্বাসী উপস্থাপনা, এটা কি সত্যিকারের কূটনৈতিক শক্তির প্রতিফলন, নাকি একটা ভালো পারফরম্যান্স যা ভাইরাল মুহূর্ত তৈরি করে কিন্তু গভীর কৌশলগত ফলাফল নিয়ে আসে না? এই প্রশ্নের উত্তর সম্ভবত একটা মাঝামাঝি জায়গায়। জয়শঙ্কর নিঃসন্দেহে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি বদলে দিয়েছেন। একজন বিনয়ী, প্রতিরক্ষামূলক দেশ থেকে একজন আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা শক্তির ভাবমূর্তিতে। তার যুক্তিনির্ভর সরাসরি যোগাযোগের ধরন আন্তর্জাতিক ফোরামে ভারতের অবস্থানকে আরও স্পষ্ট এবং সম্মানজনক করেছে। কিন্তু একই সাথে কৌশলগত স্বায়ত্তশাসনের দর্শন বাস্তবায়নে ভারতের সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে জটিলতা, মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপ এবং বহুমাত্রিক বিশ্বে প্রতিটা শক্তিকে সন্তুষ্ট রাখার কৌশল কতদিন কার্যকর থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরীক্ষাধীন। কূটনীতির আসল পরীক্ষা ভাইরাল মুহূর্ত নয়, এটা দীর্ঘমেয়াদী ফলাফলে। ভারতের প্রতিবেশী সম্পর্ক কতটা স্থিতিশীল হবে, ভারতের বৈশ্বিক প্রভাব কতটা গভীর হবে এবং ভারত একটা সত্যিকারের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে কিনা, এসব কিছু নির্ধারণ করবে জয়শঙ্করের কূটনীতির আসল মূল্য। একজন কূটনীতিক চোখে চোখ রেখে কথা বলতে পারেন, এটা সাহসের পরিচয়, কিন্তু সেই সাহসী ভাষা শেষ পর্যন্ত একটা দেশের জন্য কতটা বাস্তব সুবিধা নিয়ে আসে, সেটাই হয়তো ইতিহাসের আসল রায় হবে। জয়শঙ্কর নিজে যে দাবার খেলার কথা বলেন, সেই খেলা এখনও শেষ হয়নি। বোর্ডের পরের চালগুলো বলবে এই কূটনীতি একটা যুগের পরিবর্তন নাকি একটা মুহূর্তের চমক।